সালের ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল। বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা কেজিবি টুকরো টুকরো হয়ে গেল। সে বিশাল সাম্রাজ্যের খণ্ডগুলো আলাদা আলাদা সংগঠনে ভাগ হল। বিদেশে গোয়েন্দাগিরির কাজ পেল এসভিআর, দেশের ভেতরের নিরাপত্তার কাজ পেল এফএসবি, আর ক্রেমলিন এবং রাষ্ট্রপ্রধানদের সুরক্ষার কাজ সেটা একটু পরে এলো। 1996 সালে ইয়েলৎসিনের আমলে আনুষ্ঠানিকভাবে তৈরি হলো এফএসও। কিন্তু শুধু কাগজের তৈরি হওয়া আর সত্যিকারের শক্তি পাওয়া এ দুটো আলাদা জিনিস। এফএসও সত্যিকারের রূপ পেল তখন যখন ক্ষমতায় এলেন একজন নির্দিষ্ট মানুষ, নাম তার ভ্লাদিমির পুতিন। পুতিন নিজে ছিলেন কেজিবির মানুষ। লেনিনগ্রাদের জন্য কেজিবিতে ক্যারিয়ার, পূর্ব জার্মানিতে গোয়েন্দা হিসেবে কাজ। গোয়েন্দা সংস্কৃতিতে বড় হওয়া এই মানুষ যে বিশ্বাস করে নিয়ন্ত্রণে, গোপনীয়তায় আর আনুগত্যে। পুতিন যখন ক্ষমতায় এলেন, এফএসও তার কাছে শুধু দেহরক্ষী বাহিনী রইল, এটা হয়ে উঠল তার সবচেয়ে বিশ্বস্ত হাতিয়ার, যাকে তিনি সরাসরি নিয়ন্ত্রণ করেন, যার উপর তার সম্পূর্ণ আস্থা। এফএসবিকে তিনি বিশ্বাস করেন কিন্তু চোখ রাখেন, আর এফএসওকে বিশ্বাস করেন একেবারে অন্ধভাবে। পার্থক্যটা ছোট মনে হতে পারে, কিন্তু রাশিয়ার ক্ষমতার রাজনীতিতে এই পার্থক্যটাই সব। এফএসও কি করে এটা শুনলে অনেকে অবাক হবে, কারণ এটা শুধু পুতিনের বডিগার্ড বাহিনী নয়, এটা রাষ্ট্রের ভেতরে একটা আলাদা রাষ্ট্র। শুধু শারীরিক পাহারার কথা বলছি না, এফএসও দায়িত্বের তালিকা দেখলে মাথা ঘুরে যাবে। পুতিনের গাড়ি বহর, একটা মিনি যুদ্ধ। পুতিন যখন মস্কোতে বের হন, পুরো ব্যাপারটা দেখলে মনে হয় কোনো সামরিক অভিযান চলছে। সামনে পুলিশের বাইক, তারপর একটা বিশেষ গাড়ি যার কাজ আশপাশের সব রেডিও সংকেত জ্যাম করা। দূর থেকে কেউ যদি রিমোট দিয়ে বোমা বিস্ফোরণ করাতে চায়, সেই সংকেত পৌঁছাবে না। তারপর আসে পুতিনের নিজের গাড়ি, আউরুস সেনা, রাশিয়ার তৈরি, দেখতে একটা বিলাসবহুল লিমুজিনের মতো, কিন্তু ভেতরে ইস্পাত আর সিরামিকের বড় 5 ইঞ্চি পুরো বুলেট প্রুফ কাঁচ। গাড়ির ওজন প্রায় 6 টন। সব টায়ার ফেটে গেলেও গাড়ি চলতে পারবে। পেছনে আছে আরো গাড়ি, সেখানে ডাক্তার আছেন, যোগাযোগ বিশেষজ্ঞ আছেন, ফার্স্ট রেসপন্স দল আছে। এবং এই পুরো বহরে কোন গাড়িতে পুতিন আছেন সেটা বাইরে থেকে বোঝার উপায় নেই। ক্রেমলিনের ভেতরে এফএসওর একটি বিশেষ রেজিমেন্ট সবসময় থাকে। আনুষ্ঠানিকভাবে কুচকে আওয়াজ তারা করে, পর্যটকরা দেখেন, ছবি তোলেন। কিন্তু এই একই মানুষরা সংকটে ভিন্ন মানুষ হয়ে যান। ক্রেমলিনের প্রতিটি ঢোকার পথ, প্রতিটি করিডোর, প্রতিটি ভবন সবই এসএফওর নজরে। যোগাযোগ নিয়ন্ত্রণ, এই অংশটা সবসময় কম আলোচনায় আসে, কিন্তু এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাশিয়ার সরকারি নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এফএসও নিয়ন্ত্রণ করে। পুতিন যখন আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলেন, যখন সামরিক কমান্ডারদের নির্দেশ দেন, সেই সংকেতের নিরাপত্তা এফএসওর দায়িত্বে। এর মানে হলো রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের প্রতিটি কথোপকথনে এফএসওর উপস্থিতি আছে। দেখা যায় না, কিন্তু আছে। পারমাণবিক চাবিকাঠি, এটাই সবচেয়ে ভারী দায়িত্ব। রাশিয়ার পারমাণবিক নির্দেশ দেওয়ার ব্যবস্থাকে বলা হয় চেমোদানবিজ, ছোট্ট ব্রিফকেস। এই ব্রিফকেস পুতিনের সাথে সবসময় থাকে। এরা বহন করে এফএসওর অফিসাররা। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্রের চাবি এফএসওর হাতে। এই একটা তথ্যই বলে দেয় এই সংগঠন কতটা গুরুত্বপূর্ণ। এফএসও কতজন মানুষ নিয়ে চলে কেউ জানে না, সত্যি কেউ জানে না। রাশিয়া এই তথ্য প্রকাশ করে না। পশ্চিমা গোয়েন্দারা অনুমান করেন 50,000 থেকে 75,000-এর মধ্যে। বলা যায় এই একটা নিরাপত্তা বাহিনী অনেক দেশের পুরো সেনাবাহিনীর চেয়ে বড়। কিন্তু শুধু সংখ্যা না, রহস্য আরো গভীর। মস্কোর নিচে কি আছে? মস্কোতে একটা কথা চালু আছে, শহরের উপরে যত রাস্তা, নিচেও নাকি তত। সোভিয়েত আমল থেকে ক্রেমলিনের নিচে বিস্তৃত সুড়ঙ্গ ব্যবস্থা আছে বলে জানা যায়। কিছু সুড়ঙ্গ মেট্রোর সাথে সংযুক্ত, কিছু শুধু সরকারি ব্যবহারের জন্য। D6 বা মেট্রো 2 নামে একটি গোপন সুড়ঙ্গ ব্যবস্থার কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, যা ক্রেমলিনকে মস্কোর বাইরের বাংকারগুলোর সাথে যুক্ত করেছে। পারমাণবিক যুদ্ধ হলে পুতিন কোথায় যাবেন? উত্তরটা সহজ, তিনি যাবেন এই পথ দিয়ে। তিনি কোথায় যাবেন সেটা কেউ জানে না, কিন্তু পথটা এফএসও নিয়ন্ত্রণ করে, এটুকু জানা যায়। প্রার্থী বাছাই, এফএসওতে ঢোকার প্রক্রিয়াটা অসাধারণ কঠিন। শারীরিক পরীক্ষা তো আছেই, কিন্তু সেটা শুরু মাত্র। প্রার্থীর পরিবারের ইতিহাস দেখা হয়, বাবা মা কে ছিলেন, দাদা দাদি কি করতেন, বিদেশের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বন্ধু, আত্মীয়, প্রেমের সম্পর্ক, স্ত্রী থাকলে স্ত্রীর পরিবার। মানসিক পরীক্ষাও করা হয়, কে কতটা চাপ নিতে পারেন, কে কতটা অনুগত, কি কতটা নির্ভরযোগ্য। এই কঠিন বাছাইয়ের কারণটা সরল, পুতিনের পাশে যে থাকবেন তাকে সব দিক থেকে বিশ্বাসযোগ্য হতে হবে। 0.0001% সন্দেহ হলেও তাকে বের করে দেওয়া হবে কোনো প্রশ্ন বা ব্যাখ্যা করা ছাড়াই। এফএসও এর বেশিরভাগ মানুষের নাম জানা যায় না, এটাই নিয়ম। কিন্তু কয়েকজন আছেন যাদের কথা বাইরে এসেছে, এবং তাদের গল্প থেকে বোঝা যায় এই সংগঠন আসলে কিভাবে কাজ করে। ভিক্টর জোলেটভ, বিশ্বস্ততার পুরস্কার। জোলেটভের গল্পটা না বললেই নয়। 1990 দশকে পুতিন যখন সেন্ট পিটার্সবার্গের ডেপুটি মেয়র, তখনও তিনি এমন কেউ না। কেউ ভাবেনি এই মানুষটা একদিন রাশিয়া শাসন করবে। সেই সময় জোলেটভ তার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেছিলেন। মানুষটা কাউকে না দেখে বেছে নিয়েছিলেন পুতিনকে। সেই সিদ্ধান্তের ফল পেয়েছেন তিনি। পুতিন ক্ষমতায় আসার পর জোলেটভ ধীরে ধীরে উপরে উঠতে থাকলেন। প্রথমে এফএসওর উপপ্রধান, তারপর প্রধান। এরপর পুতিন তাকে আরো বড় কাজ দিলেন, রোস্কভার্দিয়া বা ন্যাশনাল গার্ডের প্রধান। রোস্কভার্দিয়া কি? 2016 সালে পুতিন তৈরি করেছেন এই আলাদা বাহিনী, প্রায় 5 লাখ সদস্য।
যারা সরাসরি পুতিনের কাছে জবাবদিহি করে, কোনো প্রতিরক্ষা মন্ত্রীর কাছে নয়, প্রধানমন্ত্রীর কাছেও নয়। বিশেষজ্ঞরা বলেন এই বাহিনী মূলত একটা কাজের জন্য তৈরি। যদি কোনোদিন রাশিয়ার সেনাবাহিনী পুতিনের বিরুদ্ধে চলে যায়, এই বাহিনী তখন তাকে রক্ষা করবে। এবং এই বাহিনীর মাথায় আছেন সেই মানুষ যিনি 30 বছর আগে সেন্ট পিটার্সবার্গে অচেনা এক কর্মকর্তার পেছনে দাঁড়িয়েছিলেন। পাথরের মুখগুলো। টেলিভিশনে পুতিনকে দেখলে পেছনে একটা দল সব সময় থাকে, কালো স্যুট, ইয়ারপিস, মুখে কোনো ভাব নেই, না হাসি, না উদ্বেগ, না বিরক্তি, যেন পাথরের কোনো মূর্তি। এরা এফএসওর মানুষ। প্রশিক্ষণের একটা বড় অংশ হলো মুখ পড়তে শেখা। জনতার মধ্যে কে সন্দেহজনক আচরণ করছে, কার শারীরিক ভাষা স্বাভাবিক নয়, এটা ধরতে পারা, এবং নিজের মুখে কোনো অভিব্যক্তি ফুটে না ওঠা, যাতে শত্রু বুঝতে না পারে কোথায় তার মনোযোগ। এই মানুষগুলো প্রতিদিন কাজে আসেন, পুতিনের কাছে থাকেন, কিন্তু কেউ তাদের নাম জানে না, কেউ তাদের মুখ মনে রাখে না। এটাই তাদের পেশাদারিত্ব। রাশিয়ার নিরাপত্তা কাঠামো বুঝতে হলে একটা জিনিস আগে বুঝতে হবে। এফএসবি এবং এফএসও একই দেশের দুই সংগঠন, কিন্তু সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। এফএসবি বড়, ক্ষমতাবান, দেশের ভেতর এবং বাইরে কাজ করে, নিজেদের মনে করে রাষ্ট্রের রক্ষক। এফএসও ছোট, বিশেষায়িত, কাজ করে শুধু পুতিনকে কেন্দ্র করে, নিজেদের মনে করে পুতিনের রক্ষক। এই পার্থক্যটা শুনতে ছোট, কিন্তু আসলে অনেক বড়। এফএসবি মানে যে মানুষ রাষ্ট্রের প্রতি আনুগত্য রাখেন, কিন্তু সে একদিন নেতার বিরুদ্ধেও যেতে পারেন যদি মনে করেন নেতা দেশের ক্ষতি করছেন। অন্যদিকে এফএসও যে মানুষ ব্যক্তির প্রতি আনুগত্য রাখেন, তিনি অন্ধভাবে অনুসরণ করেন। পুতিন দুটো কাঠামোই রেখেছেন ইচ্ছাকৃতভাবে। একটা আরেকটার উপর পুরোপুরি ভরসা করে না, দুটো একে অপরের উপর নজর রাখে এবং দুজনে পুতিনের কাছে জবাবদিহি করে। ফলাফল হলো কেউ একা অনেক বেশি শক্তিশালী হতে পারে না, কেউ একা সিদ্ধান্ত নিতে পারে না, সবাই পুতিনের উপর নির্ভরশীল। এটা স্টালিনও করতেন, রোমান সম্রাটরাও করতেন। পুতিন মূলত শিখেছেন ইতিহাস থেকে। কিন্তু এই ব্যবস্থার একটা সমস্যা আছে। যখন দুটো সংগঠন একে অপরকে সন্দেহ করে, তখন তারা কখনো কখনো একে অপরকে সঠিক তথ্য দেয় না। যখন সবাই নেতাকে খুশি রাখতে চায়, তখন নেতার কাছে সত্যি কথা পৌঁছায় না। 2022 সালে ইউক্রেন যুদ্ধে এটাই হয়েছিল বলে অনেকে মনে করেন। জুন 24, 2023। এটা হওয়ার কথা ছিল না। ইয়েভগেনি প্রিগোজিন, ওয়াগনার গ্রুপের প্রধান, পুতিনের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী, হঠাৎ সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করলেন। তার যোদ্ধারা রাস্তায় নামলো, রোস্তভ অন ডন দখল হলো, মস্কোর দিকে কনভয় রওনা দিল। পৃথিবী হতবাক। পুতিনের রাশিয়ায় এটা সম্ভব? সে কয়েক ঘন্টায় মস্কোতে কি হচ্ছিল, ক্রেমলিনের ভেতরে কি চলছিল, এটা এখনো পুরোপুরি জানা যায়নি। কিন্তু যা জানা গেছে তা হলো এফএসও তার কাজ করেছিল, পুতিনকে তারা নিরাপদে রেখেছিল, এবং 24 ঘন্টার মধ্যে সে বিদ্রোহ শেষ হলো। বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কো মধ্যস্থতা করলেন, তাদের মধ্যে চুক্তি হলো। চুক্তি অনুযায়ী প্রিগোজিন বিদ্রোহ থামান, তার বাহিনী ফিরে যায়, তাকে বেলারুশে যাওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু গল্প এখানে শেষ নয়। 2 মাস পরে প্রিগোজিন একটি বিমানে ছিলেন, বিমানটি ভেঙে পড়ল। রাশিয়ার দাবি এটা স্রেফ দুর্ঘটনা, কিন্তু পৃথিবীর মানুষ কি আসলেই তা বিশ্বাস করেছে? প্রশ্ন থেকে যায়। কিন্তু কে করেছে, কিভাবে হলো, এই প্রশ্নের উত্তর কখনো আসেনি এবং আসার সম্ভাবনাও কম। আর এই পুরো ঘটনাটা এফএসও সম্পর্কে একটা বড় প্রশ্ন তোলে। যদি প্রিগোজিনের কনভয় থামানো না যেত, যদি সে সত্যি মস্কোতে পৌঁছে যেত? বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতির জন্য এফএসওর প্রস্তুতি ছিল, ক্রেমলিন রক্ষার পরিকল্পনা ছিল, পুতিনকে সরিয়ে নেওয়ার বিকল্প পথ ছিল। কিন্তু সত্যি পরীক্ষাটা হলে কি হতো, সে প্রশ্নটা ঝুলে রইল। পুতিনকে নিয়ে একটা ছবি সারা পৃথিবী দেখেছে। বিশাল লম্বা সাদা টেবিল, এক প্রান্তে পুতিন বসে আছেন, অন্য প্রান্তে ম্যাক্রো, সলোজ, বাইডেন। যেই আসুক, মাঝখানে 10 থেকে 15 মিটার ফাঁকা। দেখতে হাস্যকর দেখায়। পশ্চিমা মিডিয়া এটা নিয়ে নিয়মিত ব্যঙ্গ করে, কমেডি শোতেও মজা করা হয়। কিন্তু এই টেবিলটা আসলে মজার বিষয় না। করোনার পর থেকে পুতিন এই দূরত্ব রাখছেন, কাছের মানুষজনদের সাথেও, এমনকি নিজের মন্ত্রী পরিষদের সাথেও। কারণ কি? একটা সম্ভাবনা হলো তিনি সংক্রমণের ভয় পাচ্ছেন, আর আরেকটি সম্ভাবনা হলো এফএসও তাকে বলেছে এটা নিরাপদ। বিষ দিয়ে মারার ঘটনা রাশিয়ার ইতিহাসে নতুন নয়। অভিযোগ দিয়ে সার্গি স্ক্রিপাল, পোলোনিয়াম দিয়ে আলেকজান্ডার লিটভিনেন, এই নামগুলো পুতিন জানেন, এবং পুতিন জানেন এই পদ্ধতিতে কাউকে মারতে বেশি দূরত্বের দরকার হয় না। তাই এই দূরত্ব, এই প্যারানয়া এফএসওই তৈরি করেছে, নাকি এটি পুতিনের নিজের বলা কঠিন। দীর্ঘদিন ক্ষমতায় থাকা মানুষদের একটা সময় সন্দেহ রোগ হয়, সবাইকে সম্ভাব্য শত্রু মনে করে। পুতিনের ক্ষেত্রে এফএসও সেই সন্দেহকে প্রতিদিন ব্যবস্থাপনা করছে। মে 2023, ক্রেমলিনের ড্রোন। মে মাসে ক্রেমলিনের উপর 2টি ড্রোন বিস্ফোরিত হলো। রাশিয়া বলল পুতিনকে হত্যা চেষ্টা। ইউক্রেনের দাবি আমরা করিনি, কে করেছে নিশ্চিত নয়। কিন্তু এই ঘটনাটা একটি ভয়াবহ সত্য দেখিয়ে দিল। এফএসওর সব ব্যবস্থা, সব প্রযুক্তি, এত মানুষ থাকা সত্ত্বেও একটি ছোট্ট ড্রোন ক্রেমলিনে পৌঁছে গেল। বর্তমানে আধুনিক যুদ্ধে হুমকির ধরন পাল্টে গেছে। বোমা পাঠাতে এখন মানুষ লাগে না, সাইবার আক্রমণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এক গ্লাস পানিতে বিষ মেশানো যায়। এফএসও এই নতুন দুনিয়ায় প্রতিদিন নতুন হুমকির বিরুদ্ধে লড়ছে। কতটা সফল সেটা সময় বলবে। 2022 সালের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করল, পরিকল্পনা ছিল দ্রুত শেষ করার। ধারণা ছিল কিয়েভ কয়েকদিনে পড়ে যাবে, জেলেনস্কি পালাবেন বা ধরা পড়বেন, নতুন সরকার বসানো হবে। কিন্তু এটা হয়নি। কিন্তু কেন?
একটা উত্তর হলো ইউক্রেনীয় প্রতিরোধ অনেক শক্তিশালী ছিল, কিন্তু আরেকটা উত্তর যেটা কম বলা হয়, পুতিনকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এফএসবি এবং এফএসও মিলিয়ে যে গোয়েন্দা তথ্য পুতিনের কাছে গিয়েছিল তাতে বলা হয়েছিল ইউক্রেনের সেনাবাহিনী দুর্বল, মানুষ রাশিয়াকে স্বাগত জানাবে, জেলেনস্কি দ্রুত পালাবেন। এই তথ্য সঠিক ছিল না, কিন্তু কেন ভুল তথ্য গেল? এখানেই সেই পুরনো সমস্যা। পুতিনকে যা শুনতে চান না তা বলা বিপজ্জনক। যে কর্মকর্তা বলবেন জনাব ইউক্রেন এত সহজ হবে না, তিনি হয়তো পরদিন থেকে আর ডাক পাবেন না, হয়তো আরো খারাপ কিছু হবে। তাই সবাই সেটাই বলেছেন যা পুতিন শুনতে চান। এটা কর্তৃত্ববাদী শাসনের সবচেয়ে বড় দুর্বলতা। নেতা যতই শক্তিশালী হন, আশেপাশের মানুষ তত বেশি সত্য লুকান, এবং একদিন নেতা এমন একটা ভুল করেন যার খেসারত পুরো দেশকে দিতে হয়। এফএসও পুতিনকে বুলেট থেকে বাঁচাতে পারে, বিষ থেকে বাঁচাতে পারে, ড্রোন থেকে বাঁচাতে পারে, কিন্তু নিজের ভুল সিদ্ধান্ত থেকে সেটা এফএসওর কাজ না। একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক, পুতিন কি এফএসওকে বিশ্বাস করেন? সম্ভবত হ্যাঁ, এই মুহূর্তে। কিন্তু ইতিহাস একটা নিষ্ঠুর শিক্ষা দেয় যে রাজারা সবচেয়ে বেশি নিরাপত্তায় বিনিয়োগ করেছেন তারা প্রায় সে নিরাপত্তা বাহিনীর হাতেই শেষ হয়েছেন। সিজার তার সেনেটরদের হাতে মারা গিয়েছিলেন যাদের তিনি বিশ্বাস করতেন। স্টালিন তার শেষ বছরগুলোতে বিশ্বাস করতেন না কাউকে, নিজের ডাক্তারদেরও না। একটা রাতে হৃদরোগে পড়ে গেলেন, ভোরে কেউই ঢুকতে সাহস পায়নি, ঘন্টার পর ঘন্টায় মেঝেতে পড়েছিলেন। এটাই কর্তৃত্বের শেষ পরিণতি। যখন সবাইকে সন্দেহ করতে হয়, যখন সত্যি কথা বলার কেউ নেই, যখন সুরক্ষার জন্য হাজার হাজার মানুষ দরকার, তখন আসলে কতটা সুরক্ষিত? এফএসও পুতিনের ছায়ার মতো, সবসময় কাছে থাকে, কখনো দেখা যায় না, কিন্তু ছায়া কখনো কখনো মূলের চেয়ে বড় হয়ে যায়। সেই দিন এলে কি হবে পৃথিবী